الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা, কিছুক্ষণের মধ্যে তৃতীয় জানাজা হবে সচিবালয়ে। অরক্ষিত ঢাকা ময়মা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার ঘটনা, নজরদারির অভাব, টহল বাড়ানোর তাগিদ। টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদে, হতাহত হয়নি কেউ, তীব্র যানজট। কুয়াশা কমলেও সারা দেশে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি, বিপাকে শ্রমজীবীরা। মাদারীপুরে মামলা বাণিজ্য, গণঅভ্যুত্থানে হত্যা মামলায় ফাঁসছেন সহযোদ্ধা, তদন্তে বাদ পড়বে নিরপরাধী বলছে পুলিশ। এবং জার্মানির ম্যাগডেবার্গ শহরে বড়দিনের মার্কেটে গাড়ি চাপা, নিহত 2, আহত 68, 15 জনের অবস্থা আশঙ্কাজনক। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টার কিছু পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তার দীর্ঘদিনের আইনজীবী সহকর্মীরা সহ অনেকে। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবিট হাসপাতালে মারা যান তিনি। বাদ এশা ধানমন্ডিতে হয় প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য উপদেষ্টা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও জামায়াতে আমির ডক্টর শফিকুল রহমান সহ অনেকে। হাইকোর্ট প্রাঙ্গণে চলছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফের তৃতীয় জানাজা। সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে সচিবালয়ের প্রাঙ্গণে জমায়েত হয়েছেন প্রায় অধিকাংশ কর্মকর্তা কর্মচারী বৃন্দ, এবং আপনারা জানেন সকলেই হচ্ছে ব্যথা এবং দুঃখ ভরাক্রান্ত মনেই তারা এখানে আজ ছুটির দিন, সাপ্তাহিক, সেই ছুটির দিনেও তারা এই প্রাঙ্গণে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে শ্রদ্ধা ভরা মনেই তারা কিন্তু বিদায় জানাচ্ছেন তাদের উপদেষ্টাকে। এবং আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরে যে প্রথমেই হাসান আরিফ প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ, এবং পরেই তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দুইটি মন্ত্রণালয়ে দায়িত্বরত ছিলেন এবং এই সচিবালয়ের প্রাঙ্গণে প্রায় তাকে দেখা গিয়েছিল এবং এটা বিশ্বাস করতেই খুবই কষ্ট হয় যে তাকে দুদিন আগেও সচিবালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা গিয়েছে, তাকে তার কথা শোনা গিয়েছে এবং সেই সচিবালয় প্রাঙ্গণ থেকেই শেষ বিদায় জানাচ্ছেন তার সহকর্মীরা, যাদের সাথে তিনি তার কর্মজীবনের শেষ সময়টুকু কাটিয়েছিলেন এবং যে দায়িত্ব তিনি পালন করেছিলেন সেই শেষ সময়ের যারা সহকর্মী ছিলেন তারা জড়ো হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকেই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব, জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেসুর রহমান সহ বেসামরিক বিমান ও পর্যটন সচিব এবং অনেকেই এখানে উপস্থিত আছেন এবং আপনারা দেখছেন যে তারা এখন জানাজার কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং তারা অবস্থান করছেন এবং তারা সকলেই সচিবালয়ের প্রাঙ্গণের সামনেই যেই 4 নম্বর বিল্ডিং রয়েছে সেই 4 নম্বর বিল্ডিংয়ের সামনে ঠিক জড়ো হয়েছেন তার জানাজায় শরীক হওয়ার জন্য এবং জানাজার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এখানকার এবং এটিতে তৃতীয় জানাজা। তার সহকর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তার সহকর্মীরা বিদায় জানাচ্ছেন হয়তো বেদনা ভরাক্রান্ত মনে।
তো আপনাদের জানাতে চাই উপদেষ্টা এএফ হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন 1967 সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে। এরপর 1970 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তো হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে। এর মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণ ফোন বাংলাদেশে। এবং এমনকি তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টাও। তো তার এই যে লম্বা জীবনে তিনি কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ছিলেন এবং কর্মজীবনে তার যে অভিজ্ঞতা বা তার যেই তার যে অভিজ্ঞতা তা হয়তো কখনোই বা তার তার কখনো অনস্বীকার করা যাবে না, বা তার যেই তার চলে যাওয়া যে অপূরণীয় ক্ষতি তা হয়তো কখনোই পূরণ হবে না। এবং সে শেষ পর্যন্ত যে কাজ করে গেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত জনসেবায় তিনি নিয়োজিত ছিলেন। এবং আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরেই তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়ে সে কিন্তু দায়িত্ব নিয়েই কাজ করেছেন বা তার উপর ভরসা করতে পেরেছিলেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। বলা যায় যে বিশিষ্ট জনদের মধ্যে তিনি অন্যতম একজন বিশিষ্ট জন যার অবদান অনস্বীকার্য। এবং এই মুহূর্তে জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব মোখলেসুর রহমান তার স্মরণে কিছু কথা বলছেন। তাকে স্মরণ করছেন সিনিয়র সচিব মোখলেসুর রহমান সহ অন্যান্য উপদেষ্টারা। এবং তার যেই দেখছি যে মরদেহ সেটা ঠিক তাদের সামনেই আছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তার জানাজাটা শুরু হবে, তৃতীয় জানাজা যেই প্রাঙ্গণে তিনি ছিলেন, যে প্রাঙ্গণে তিনি। এবং আমরা একটু শুনতে চাই যে তিনি মোখলেসুর রহমান কি বলছেন। এই জানাজার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্বাস করি এবং ভালো লাগছে যে স্যার অত্যন্ত সম্মানের সাথে শেষ বিদায় আমাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এবং এই শেষ বিদায়টাই আমাদের সকলের মনে থাকবে। আপনারা সকলে মিলে স্যারের জন্য দোয়া করব এবং ওনার যে অনন্ত যাত্রা শুরু হলো এই যাত্রাটা যেন শান্তিময় হয়, এটাই আমাদের প্রার্থনা। আল্লাহ হাফেজ। শুনছিলেন উপদেষ্টা এএফ হাসান আরিফ আছেন এবং এখন এই মুহূর্তে তার স্মরণে কিছু কথা বলবেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। স্যারকে তো আমি দুভাবেই দেখেছি, আইনজীবী হিসাবে দেখেছি, উপদেষ্টা হিসাবে দেখেছি। আমার অনেক স্মৃতি স্যারের সাথে। আমরা যখন পরিবেশের মামলা করতাম অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতাম, বড় বড় ভূমিদস্যুর বিরুদ্ধে দাঁড়াতাম, জ্বালানি কোম্পানির বিরুদ্ধে দাঁড়াতাম। আবার অনেক সময় গ্রামের লোকে পানি পাচ্ছে না, কোম্পানিগুলোর পানি তোলার কারণে সে সমস্ত মামলা নিয়ে দাঁড়াতাম। এই ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে খুব কম সিনিয়রই আমাদের হয়ে আমাদের মামলাগুলো করে দিতেন। হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। আমি পরিবেশ আইনজীবী হিসাবে ওনার চেম্বারে গেছি, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, ডিকটেশন নিয়েছি। স্যার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য। যখন উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন এক বড় ভূমিদস্যুর বিরুদ্ধে মামলা করতে
স্যারের কাছে গেলাম, গিয়ে বললাম স্যার আমাদের রাষ্ট্রের সাহায্য দরকার। উনি বললেন তুমি তো রাষ্ট্রের আইন বাস্তবায়নের কাজই করছো, তুমি নিশ্চয়ই আমার সমর্থন পাবে। এবং আমি তার সমর্থন পেয়েছিলাম। আমি আসলে একজন আইনজীবী হিসাবে উনার চলে যাওয়াটা কে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই উনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। যদি আসি উপদেষ্টা হিসাবে ওনার সাথে কাজের অভিজ্ঞতা, দেশ বদলানোর যে স্বপ্ন আমরা দেখি সেখানে যেমন তারুণ্য দরকার, শক্তি দরকার, সেখানে তেমন অভিজ্ঞতাও দরকার। স্যারের মতন নেতৃত্বের আসনে আসীন মানুষদের ফাইল পড়ে জানতে হয় না বাস্তবতা কি, ওনারা জানেন বাস্তবতা কি। বহু ইতিহাসের সাক্ষী ওনারা, বহু অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন। আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণশক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। উনার মতন মানুষ রাত 9টা পর্যন্ত প্রতিদিন কাজ করত, যতবার ফোন করতাম ততবার উনি ফোন ধরতেন। আমি যেহেতু একসময় পরিবেশ আন্দোলনে ছিলাম, আমি যখনই কোথাও বালু উত্তোলন হয়, ভুক্তভোগী মানুষেরা আমার কাছে পাঠায়, আমি ওটা স্যারকে পাঠাতাম যে স্যার এটা আপনার মন্ত্রণালয়ে। শেষের দিকে এমন হলো যে স্যার আমাকে পাঠানো শুরু করলো যে দেখো এখানে বালু উত্তোলন হচ্ছে, চলো আমরা একসাথে কিছু করার চেষ্টা করি। তো অনেক কর্মপরিকল্পনা ছিল স্যারের, ট্যুরিজমকে কেন্দ্র করে, ভূমিদস্যুতার বিরুদ্ধে, বালু উত্তোলনকে নিয়ন্ত্রণে আনার বিরুদ্ধে অনেক কথা হয়েছে এসব বিষয়ে। ওনার চলে যাওয়ার মাত্র 1.5 দিন আগেও আমার সাথে প্রায় নিজেই ফোন করে নানান বিষয়ে 20 মিনিট কথা বলেছেন। আমরা সবসময়ই স্যারকে একজন সৎ, দেশপ্রেমিক, প্রাজ্ঞ, পরিশ্রমী মানুষ হিসাবেই মনে রাখবো। এর ভিন্ন রকম কোনো রকম ভাবনার আসলে কোনো ধরনের কোনো সুযোগ নেই। আপনারা নিশ্চয়ই স্যারকে ক্ষমা করবেন, এটা আমাদের দাবি। কিন্তু আসলে মনে হয় স্যারের কাছেও আমাদের কিছু কিছু বিষয়ে হয়তো ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু তা চাইতে পারিনি। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। আপনারা সবাই স্যারের জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য, তার পরিবার যেন এই শোক সইতে পারে, সহকর্মীরা যেন আবার নতুন উদ্যমে তার শিখিয়ে দেওয়া কাজগুলোর কথা মনে রেখে তার যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়নে কাজ করতে পারে, সেজন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন। সকলকে অনেক ধন্যবাদ। এখন জানাজার নামাজ হবে, আপনারা সবাই ভাবে জানেন। দর্শক শুনছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান শেষ মুহূর্তে বিদায় জানালেন তাদের সহকর্মীকে, এবং শুনছিলেন। আর এই মুহূর্তে শুরু হবে তার জানাজা, এবং সকলেই যে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। এখনই আর কি জানাজা শুরু হচ্ছে। এখন তার সন্তানও কথা বলছেন, আমরা দেখছি। এবং এখনই শুরু হচ্ছে তার জানাজা। সকলে জানাজার প্রস্তুতি নিচ্ছে।
জানাজার নামাজ পড়ে থেকে পায়া তার তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় শেষ হয়ে যাবে নামাজ শুরু হবে জানাজার নামাজে নিয়ম করা পড়া জানি নামাজ আদায় করা এছাড়া ইমামের ইফতেদার কালামের মাধ্যমে নামাজ শেষ করা হয় আমরা এছাড়া সবাই আমাদের জানা আছে এখন আমরা সবাই জানাজা আমাদের অনুষ্ঠিত হচ্ছে সবাই সারিবদ্ধ আছি যারা জানাজার নামাজ আসলে মূলত জানাজার নামাজ একসাথে আর এই জন্য যদি কেউ জানাজার নামাজ অন্যখানে পড়ে থাকে তাদের দ্বিতীয়বার পড়া হয় জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে সচিবালয়ে চলছে অঞ্চলবর্তী সরকারের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী এ.এফ. হাসান আরিফের তৃতীয় নামাজের জানাজা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় অভিযোগ স্থানীয়দের। এই ধরনের ঘটনা রোধে মহাসড়কের সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। সুমিত সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শোভা। পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তবে এটি এখন যেন অপরাধের আখড়া। চলতি বছর এক্সপ্রেসওয়েতে অন্তত অর্ধশতাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গেল 30 নভেম্বর এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনা জনমনে আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দেয়। কয়েকদিন আগে যে পদ্মা সেতুর কাছাকাছি আমাদের শ্রীনগরে একটা মেয়ের প্রকাশ্য দিবালোকে 5টা গুলি করে হত্যা করেছে। আপনার মতন মানুষ চশমা বলো ইকলো একটা দেখা যাচ্ছে উনি যাত্রী, কিন্তু উনি যে চোর এটা কেউ বোঝার কোনো উপায় নাই। ওনার হাতে কেমিক্যাল থাকে, নাহলে ইঞ্জেকশন থাকে, যে কোনো মাধ্যমে আমাদের গাড়ি নেওয়া যায়। স্কুল কলেজের মেয়েরা যখন চায় এরা ইফসিডিংয়ের শিকার হয়। মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত 5টি পয়েন্টে সড়কবাতি একেবারেই অচল। অধিকাংশ স্থানে বিকল সিসিটিভি ক্যামেরাও। এই সুযোগকেই কাজে লাগায় অপরাধীরা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় মহাসড়ক রাতে অরক্ষিত হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এক্সপ্রেসওয়েতে যে ফ্লাইওভারগুলো রয়েছে এর বাইরে কোনো বাতি নেই। রাতের বেলাতে যারা চলাচল করে এখানে অপরাধটা বেশি সংঘটিত হয়। এখানে অটো ছিনতাই করে অটো চালকদেরকে হত্যা করা হয়েছে এবং সিএনজি যাত্রীদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইটা বেশিরভাগই হইল আপনার
বিলতারা রাস্তার, তারপরে হইলো আপনার হাসারা, তারপরে হইলো চাইলতাপাড়া, তারপরে হইলো ঝিলমিল, মানে এই সব জায়গায় হইলো আপনার ছিনতাইটা বেশি হয়। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে মহাসড়কে টহল জোরদারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা টহলটাকে আরও জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। রাস্তায় যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো যেগুলো ছিল বিকলগুলো, এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সড়ক বাতি বাড়ানো ও বিকল সিসিটিভি ক্যামেরা সচলের আশ্বাস দেয় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজো বা নষ্ট হয়ে যায় সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে রাতে টহল বাড়ানোর পাশাপাশি নিয়মিত যৌথ বাহিনীর অভিযানের তাগিদ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এই ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, শুক্রবার বিকেলের দিকে ওয়েলকাম ব্যানারের যাত্রীবাহী একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা 6:30টায় বাসটি সাভারের বিপিএটিসির সামনে পৌঁছলে 3-4 জনের ছিনতাইকারী দল বাসে ওঠে। এ সময় তাদের ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরে বাসে থাকা 15-20 জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর সহ ছুরিকাঘাত করে। পরে ছিনতাইকারী দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে নেমে যায়। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানার পুলিশ জানায়, এই ঘটনায় তদন্ত শুরু করেছেন তারা। গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এতে আহত হয়েছেন ট্রাকের চালক ও সহকারী। ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। টঙ্গীতে এই মহাসড়কে একটি ফ্লাইওভার ও নিচ দিয়ে 2 লেনের 2টি ব্রিজ রয়েছে। এর একটি বেইলি ব্রিজ ভেঙে শনিবার ভোরে পাথর বোঝাই ট্রাকটি তুরাগ নদীতে পড়ে যায়। এতে ট্রাক চালক ও তার সহকারী আহত হয়েছে। ট্রাকটি উদ্ধারে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে মহাসড়কে যাত্রী ভোগান্তি এড়াতে বিকল্প পথে যান চলাচলের অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একটি পোস্ট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দেশের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে শীতের দাপট। ভোরে হাড় কাঁপানো ঠান্ডায় কাজে বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে অনেকের। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিকে শীতের তীব্রতায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চা বাগান, হাওর ও পাহাড় বেষ্টিত জেলা মৌলভীবাজারে বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 11.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা যায় যানবাহন। এদিকে ভোরেই গরম কাপড় পরে জীবিকার তাগিদে বেরিয়ে পড়েছেন চা শ্রমিকরা। এসব এলাকায় শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে। পায়ে জুতা নাই, এরপরে হাতে মোজা নাই, শীতের পোশাক তেমন নাই, এগুলা এখনো কম্বল টম্বল কিছু পায় নাই। তীব্র শীতে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। শীত উপেক্ষা করেই ভোর থেকে কর্মস্থলে যেতে বাধ্য হন শ্রমজীবীরা। এমনকি সকাল 10টার আগে দেখা মেলে না সূর্যের। পৌষ মাসে দিন রোদ না উঠলে তো আর এলাকায় কাজ করা যায় না ঠান্ডার জন্য। ছোট ছোট বাচ্চাদের স্কুলে যাইতে সমস্যা, শীতের মধ্যে ছোট বাচ্চারা সমস্যা। শীতের মধ্যে তো অনেকই কষ্ট, এনে ঠান্ডা পড়ে। পৌষের শুরু থেকে লালমনিরহাটে কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। শীত উপেক্ষা করে খুব সকালে কাজে বের হন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কুয়াশা কম, তারপর ঠান্ডাটা অতিরিক্ত। সকাল হইলে পুরো কুয়াশায় আচ্ছন্ন থাকে, সন্ধ্যার সময় তো আরো ঠান্ডা বেশি। শীত মোটামুটি বেশ 3-4 দিন থেকে বেশ কিছুদিন থেকে শীত প্রচুরভাবে পড়তেছে। কুড়িগ্রামে জেকে বসেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঠান্ডার মধ্যে খুব কষ্ট হইতেছে, যাতায়াত ইত্যাদি দিক দিয়ে খুব কষ্ট হয়, সমস্যা হয়। ঠান্ডাতে কাজ করি পাই নিয়ে ভীষণ নষ্ট হয়েছি। এই যে কুয়াশা
মনে করেন যে হাত ঠেঙে টসিয়া নাকি গেছে। সকালে আর সন্ধ্যায় ঠান্ডা অতিরিক্ত, ঠান্ডার জন্য ঘর থেকে বাহির হওয়ার পাই না। এমন পরিস্থিতিতে ছিন্নমূল মানুষের ঠান্ডা নিবারণে শীতবস্ত্র বিতরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান সবার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জীবন বাজি রেখে ২৪-এর বিপ্লব করে এখন সহযোদ্ধা হত্যা মামলার আসামি মাদারীপুরের অনেক। শুধু অনেক নয়, মাদারীপুর জুড়ে এমন মিথ্যা মামলা হয়রানিতে শত শত পরিবার। অধিকাংশ মামলার বাদীদের চেনে না নিহতের স্বজনরা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ১৩তম পর্ব। অনুসন্ধান করেছেন মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাস, জানাচ্ছেন এম এ আজিম। মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্লোগান তুলতেন অনিক হাওলাদার। এখন তিনিই নিহত সহযোদ্ধা হত্যা মামলার আসামি। আন্দোলন চলাকালে ঢাকায় নিহতের ঘটনায় তাকে আসামি করে মামলা করেছেন রনি শরীফ নামের একজন। অথচ ঘটনার সময় তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। আমি যুদ্ধ করেছি, আমার সহযোদ্ধা যুদ্ধ করেছে আরেকজন ঢাকায়, উনি মারা গেছে, ওনার মামলা আমাকে দিল এবং আমাকে এক পর্যায়ে বলল যে তুমি কিছু টাকা দাও, তোমার মামলাটা আমি দেখতেছি, আমি তোমার নামটা বাদ দিয়ে দিব। এমন মিথ্যা মামলা আর রমরমা বাণিজ্য চলছে মাদারীপুর জুড়ে। আন্দোলনে স্বজনহারা পরিবারগুলো মামলা না করলেও বিভিন্ন মহল মামলা করে ফাঁসিয়ে দিচ্ছে নিরীহ মানুষদের। আমার সম্পদ হারিয়ে গেছে, ভাই মামলা করবো কার জন্য? কার জন্য মামলা করবেন? আর আরেকজন কেন করবেন? মামলাটা যে দিছে সে কি আপনাদের সাথে কথা বলে দিছে? না, সে আমাদের সাথে কোনো মামলার বিষয়ে কোনো কেউ কথা বলেনি। আমার ভাইয়ের হয়ে একজনে মামলা দিছে, তো আমরা কিন্তু তাকে চিনিও না, জানিও না। তাদের রাজনীতি নিয়ে দ্বন্দ্ব, তারা তাদেরটা দিয়ে দিবে, কিন্তু একটা শহীদ ফ্যামিলির তো হয়রানি করার কোনো প্রয়োজন নাই। আর আমরা তাদেরকে বলিও নাই যে আপনারা মামলা দেন। এমন ঘটনায় ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাই। এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরিপন্থী বা বৈপরীত কাজকে আমরা কখনোই সমর্থন করি না, সমর্থন করব না। আমরা সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনে আবার রাজপথে নামব। ক্যামেরার সামনে না এলেও মুঠোফোনে কথা হয় মামলা বাণিজ্যের অন্যতম হোতা খলিলের সাথে। তিনি জানান রাঘব বোয়াল ধরতেই মামলা করেছেন তিনি। বড় ধরনের রাঘব বোয়াল আছে, কয়েকটা ধরবো আর কিছু লোকজন নিরীহ যারা আসামি হয়েছে কিছু এদেরকে খালাস করে দেবো, ছেড়ে দেবো। ওই সময় দেওয়া হয়েছিল এটা ওই যে আমাদের রাজনৈতিক ভাবে একজনের দিয়েছিল। অবশ্য জেলা পুলিশ বলছে সঠিক তদন্তে বাদ পড়বে নিরপরাধীরা। তদন্তকারী কর্মকর্তাগণ মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করবে। সেক্ষেত্রে কেউ যদি নিরপরাধ হন সেই বিষয়টি আমরা বিবেচনায় নেব। ২৪-এর বিপ্লবে গণহত্যার সঠিক বিচার নিশ্চিতে মামলা হয়রানি ও বাণিজ্য বন্ধ জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কিভাবে ঘটনাটি ঘটলো এ বিষয়ে জানাবেন এবং এতে মহাসড়কের প্রভাব পড়েছে কিনা? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ভোর রাতে অর্থাৎ তুরাগ নদীর উপরে যে নির্মিত বেইলি ব্রিজটি, সেটি কিন্তু আপনার পাথর বোঝাই ট্রাক যখন এই নরবরে ব্রিজের উপরে উঠে তখন কিন্তু এটি ধসে যায়। অর্থাৎ এখান থেকে কিন্তু মূল সড়ক থেকে ছিটকে গেছে এবং আপনার এখন কিন্তু আপনার যান চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ বিকল্প পথ ধরেই কিন্তু সাধারণ যে যাত্রীরা যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু সাধারণ যানবাহনগুলো কিন্তু বিকল্প পথ ধরেই চলছে। অর্থাৎ কামারপাড়া হয়েই কিন্তু গাজীপুরে প্রবেশ করছেন। আপনারা জানেন যে ফ্লাইওভার ওপেন হওয়ার পর কিন্তু এই ব্রিজের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছিল এবং এখানে শুধু আঞ্চলিক সড়কের গাড়িগুলোই এই সেতু দিয়ে ব্যবহার করতো এবং কর্তৃপক্ষ অর্থাৎ সড়ক বিভাগ কিন্তু বারবার এইটির অবস্থা নড়বড়ে এইরকম কিন্তু একটি সাইনবোর্ডও টানিয়ে দিয়েছিল। কিন্তু এখানে কিছুদিন পূর্বে বাঁশ দিয়ে বাঁধা ছিল এবং যানবাহন চলাচলে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু কোন কারণে সেই বাঁশ সরিয়ে দেওয়ার ফলে কিন্তু আপনি জানেন যে আজকে যে পাথর বোঝাই যে ট্রাক সেটি কিন্তু আপনার সড়কের ব্রিজের উপরে উঠে গিয়ে কিন্তু আপনার এই দুর্ঘটনা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে সাধারণ যে মানুষ রয়েছেন সেখানে
এখানে কিন্তু অবস্থান করছেন এবং হঠাৎ করেই কিন্তু এখানে যে ব্রিজের মধ্যে ওঠার সাথে সাথে ব্রিজটি ভেঙে গিয়েছে এবং আপনারা জানেন যে অতিরিক্ত পাথর বোঝার কারণে এই ব্রিজটি দুর্ঘটনা হয়েছে এবং ব্রিজটি ভেঙে গেছে। তো এইরকমটাই কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে বা সাধারণ মানুষ যারা রয়েছে তারা জানিয়েছে। তো আপনি যদি দেখাতে চাই যে এখানে কিন্তু আপনার টঙ্গী আবদুল্লাপুর যে তুরাগ নদীর উপরে কিন্তু এই ব্রিজটি, আবার আপনারা জানেন যে এই ব্রিজটি কিন্তু নড়বড়ে অবস্থায় ছিল, নড়বড়ে অবস্থা থাকার পরেই কিন্তু এই দুর্ঘটনা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এখানে যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু এই ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল এবং এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ এবং এড়িয়ে চলার জন্য বলেছিল। তারপরেও কিন্তু অতিরিক্ত পাথর বোঝাই এই ট্রাকটি এই জায়গায় অবস্থান করার ফলেই কিন্তু এই দুর্ঘটনা হয়েছে। এরকমটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখানে যে আশপাশে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার কামারপাড়া হয়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে ব্রিজটি রয়েছে সেটি কিন্তু আপনার স্বাভাবিক রয়েছে। তো যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর টঙ্গী থেকে। নজরুল, আপনাকে ধন্যবাদ।